ঝালিয়ে নিই। কি? হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার, এজ অফ এলিজাবেথ, এখান থেকে আমরা যোগ দেব। কারণ আমাদের 11-12 এর সিলেবাস শুরু হয়েছে এজ অফ এলিজাবেথ থেকে, যদিও 9-10 এর সিলেবাস আরো একটু পরে শুরু হয়েছে এজ অফ ট্রানজিশন থেকে। চলো আমরা এরপরে এজ ধরে আমরা সিলেবাস কিভাবে ভেঙেছি চলো দেখা যাক। আমরা প্রথমে চেষ্টা করেছি এই যে সিলেবাসটা দেওয়া, সিলেবাসে আমরা বেসিক ইনফরমেশনটুকু তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সিলেবাসটার দিকে তাকালে দেখতে পাবে সেখানে শুধুমাত্র টেক্সটের নামটুকু লেখা নেই, তার পাবলিকেশন ইয়ার, সোর্স টেক্সট সেগুলো মেনশন করা আছে। ফলে ওটা শুধু সিলেবাস ভেবে একদিকে ফেলে রেখে দিও না, এখান থেকে তোমাদের গোটা কত শর্ট কোশ্চেন আসবে। স্যার ফিলিপ সিডনির স্ট্রোপেনস্টেলার নামের সনেট সিরিজ, যেখানে 108 খানা সনেট ছিল এবং 11 সংস ওয়্যার দেয়ার, 1591 এ পাবলিশ হচ্ছে। তার সনেট নাম্বার 1 লাভিং ইন ট্রুথ আমাদের সিলেবাসে আছে। তারপর থেকে এডমান্ড স্পেন্সার, যার সনেট সিরিজের নাম অ্যামোরেটি, 1595 এ পাবলিশ হচ্ছে। তার সনেট নাম্বার 75 ওয়ান ডাইরোটার নেম আমাদের সিলেবাসে আছে। তারপর দেখো উইলিয়াম শেক্সপিয়ার, শ্যাল আই কম্পেয়ার টু সামার্স ডে, এর পাশাপাশি জন ডান, তার আমরা পড়বো দা গুড মরো। এরপর আমরা এই সময় ড্রামা পাবো ম্যাকবেথ। এলিজাবেথান পিরিয়ড ইংল্যান্ডে প্রথম ড্রামা লেখা হচ্ছে, এলিজাবেথান পিরিয়ড ইংল্যান্ডে প্রথম এসে লেখা হচ্ছে। ওকে, এই হ্যান্ডআউটটা কিভাবে কাজে লাগাবে? এই হ্যান্ডআউট থেকে পিরিয়ড ধরে ধরে দেখো কোথা থেকে কি কি দেওয়া হয়েছে, রাইটারের নাম কি, টেক্সটের নাম কি, রাইটারের লাইফ টাইম অবশ্যই খেয়াল রাখবে, ইয়ার অফ বার্থ এন্ড ডেথ। টেক্সটের সোর্স টেক্সট থাকলে তার নাম খেয়াল রাখবে, ইয়ার অফ পাবলিকেশন, কোথাও দেখবে দুটো ডেট দেওয়া আছে, কম্পোজিশন পাবলিকেশন, প্রত্যেকটা ইনফরমেশন এখানে ইম্পর্টেন্ট। এই ম্যাটেরিয়ালে যা যা দেওয়া হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, খুব মাইনিউটলি দেখো। তাহলে এখানে আমাদের সিলেবাস কি আছে? কমন এরার্স। কমন এরার্স এর যত রকমের তোমার এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম, সমস্ত এক্সাম ঘেটে আমি অন্তত 100টা কমন এরারের তোমাদের একটা লিস্ট দেবো। এরপর 9-10 এবং এজ অফ ট্রানজিশন, ড্রামা কমন, ড্রামা কমন, সিজ টু কনকার, রোমান্টিক পিরিয়ড, ওয়ার্ডসওয়ার্থের পোয়েম গুলো কমন নেই। এখানে আমরা ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস পাবো 5 খানা, ছোট ছোট কবিতা পাবো। তার পাশাপাশি আরেকটা সনেট পাবো ওনার। কি সনেট? দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এ দিল মাগে মল। এটা মূল কথা। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এর মূল কথা যে দিল মাগে মল, উই আর নেভার স্যাটিসফাইড। এরপর যেটা ক্যালেন্ডার, সেটা তোমাদের কাছে দেওয়া আছে। ক্যালেন্ডারটা আমরা দেখানোর কিছু নেই। ক্যালেন্ডারে পরিষ্কার ডেট এবং ডে মেনশন করা আছে, কবে কবে আমরা কোনগুলো পড়বো। সিজ টু কনকার বাই অলিভার গোল্ডস্মিথ। এটা দিয়ে শুরু করার পেছনে কারণ হচ্ছে যেটা, প্রথমত বোথ 9, 10, 11, 12 এর এজ অফ ট্রানজিশন এটা দিয়ে শুরু হয়েছে। নাম্বার 2, বহু টেনশন তোমাদের সকলের। একটু আগে টেনশন ফ্রি হও, এবং টেনশন ফ্রি করার জন্য আমাদের পুরো সিলেবাসে বেস্ট টেক্সট হচ্ছে সিজ টু কনকার। দিস ইজ অলিভার গোল্ডস্মিথ, গোল্ডস্মিথ's biography. Next, he was graduated from Trinity College, Dublin. এখানে একটা ছোট্ট ঘটনা বলি। He was a Caesar, SIZAR। সিজার কাদের বলা হতো জানো? যে স্টুডেন্টরা কোন একাডেমিক ইনস্টিটিউশনে বিনা বেতনে বা কম বেতনে পড়তো। এটা তোমাদের লেখার দরকার নেই, শোনো। একটু তো মাঝে গল্প স্বল্প হবে, এত বোরিং ক্লাস আমি দিতে পারবো না। তো হি ওয়াজ আ সিজার, এই কারণে তার সবসময় একটু খারাপ লাগতো বাকিদের কাছে, বাকি স্টুডেন্টদের সাথে গল্প করতে, কথা বলতে। কারণ এর বাবার কাছ থেকে রক্তে একটা জিনিস পেয়েছিল, কি? আমদানি আটানি খরচা রুপাইয়া। কিন্তু টাকা নেই, খরচা করবে কোথা থেকে? তো এই সময় সে একটা স্কলারশিপ পায়। স্কলারশিপের টাকা পেতে প্রথম যে কাজটা করে, সব বন্ধুগুলোকে ডেকে খাওয়ায় এবং একটা পার্টি দেয়, ডান্স করতে শুরু করে। তার টিচার রেগে গিয়ে সে দুম করে এক ঘুষি মারে। নিজের টাকা নেই, লোককে খাওয়াচ্ছে বলে ওকে কলেজ থেকে বের করে দেয়। পরে ওর দাদা বুঝিয়ে সুঝিয়ে আবার ওকে কলেজে পাঠায়। ও খুব রেগে যায়, রেগে গিয়ে ও বদলা নেয়। আমরা এখন কিভাবে বদলা নিই? আমরা ব্লক করে দিই। উনি রেগে গিয়ে কি করেছিলেন? কলেজের একটা কাচে বড় করে নিজের নাম লিখে দিয়েছিলেন, যেটা অনেকের স্বভাব আছে, কাঁচা আম দিয়ে বা বিভিন্ন ভাবে স্কুলে কলেজে নিজের নাম লিখে রাখো, খোদাই করে দাও, অমর করো নিজেকে। কেউ আবার A+B
তো গোল্ডস্মিথ সেই কাঁচে নিজের নাম লিখে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই কাঁচটা খুলে ট্রিনিটি কলেজের ম্যানুস্ক্রিপ্ট রুমে কাঁচটাকে যত্ন করে রাখা আছে। দিস ইজ দ্য পাওয়ার অফ সাকসেস। 1660 আমি আরো পেছাচ্ছি, কি হচ্ছে? রেস্টোরেশন অফ মোনার্কি। শেক্সপিয়ার রোমান্টিক কমেডি লিখে দিয়েছেন, বেন জনসন কমেডি অফ রিমার্স লিখে দিয়েছেন। 1642 থেকে 60 থিয়েটার হাউসের তালা ছিল। 60 রেস্টোরেশন মোনার্কির সাথে সাথে থিয়েটার হাউসের তালা খোলা হলো। নতুন ধরনের কমেডি লেখা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এই কমেডিগুলোর এগেইনস্টে বা রেস্টোরেশন কমেডি, তার এগেইনস্টে একটা অভিযোগ আসছে ইমমরালিটি। যেমন যদি আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়ি, তাহলে সেখানে দেখতে পাবো প্রেমিক প্রেমিকা দুজনেরই একাধিক অ্যাফেয়ার্স। কমেডি অফ ম্যানার্স এর নায়ক নায়িকারা কারা হতো? আপার ক্লাস পিপল, হ্যান্ডসাম ইয়াং ম্যান, বিউটিফুল ইয়াং লেডিজ, ওয়েল এডুকেটেড, কালচার্ড, এবং সেখানে লাভ অ্যাফেয়ার্স এর বদলে জোর দেওয়া হতো লাভ ইন্ট্রিগস। মানে প্রেমের বদলে ওই ছিপ ফেলে মাছ ধরা, এই প্রেমের কথা বলা হতো। তো এর এগেইনস্টে পরবর্তীকালে অভিযোগ আছে ইমমরালিটি, প্রফেননেস, যে রেস্টোরেশন কমেডি ইমমরালিটি প্রিচ করে। কেন করে আমরা আগে সেটা বুঝি। এর জাস্ট আগে আগে চলছিল কমনওয়েলথ পিরিয়ড, যেখানে পিউরিটানদের হাতে ক্ষমতা আছে। পিউরিটান কারা? যারা এক্সেসিভ মরালিটি প্রিচ করে। তারপরে 1660 এসে আবার রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলো, আবার সরকার পাল্টে গেল। এই বিষয়টাকে আমরা চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি, যে হঠাৎ করে রেস্টোরেশনের সময় এত ইমমরালিটি সমাজে ছড়িয়ে গেল কেন? সমাজ ইমমরালিটি ছড়ালো বলে তো সাহিত্যে তার ছাপে, কারণটা কি? আচ্ছা, ছোটবেলাতে তোমাদের প্রত্যেকের একটা অভ্যেস ছিল, টিউবওয়েলে যখন পাম্প করতে তোমরা, জলটা যখন পড়তো ভালো লাগতো না, আমরা হাতে করে গিয়ে জলটাকে আটকে দিতাম। আটকে দেওয়ার পরে একটু পরে কি হতো? টিউবওয়েলের কান দিয়ে নাক দিয়ে জল বেরোতো, তাই হতো না? চলো অন্য আর একটা এক্সাম্পল বুঝি। কিরকম? দেখবে ছোটবেলা থেকে যে সমস্ত ফ্যামিলি ছেলে মেয়েদের লিবার্টি দেয়, তারা বড় হয়ে যখন বাইরে পড়তে যায় তখন তাদের মাথা ঘুরে যায় না, কারণ ছোটবেলা থেকে সে লিবার্টি পেয়ে বড় হয়েছে। আর যদি কোনো ফ্যামিলি হয় ছোটবেলা থেকে সবসময় ওই নজর দিয়ে রেখেছে, সে যখন একবার কলেজে উঠে বা ইউনিভার্সিটিতে গিয়ে বাইরে যায়, মক্কাই মক্কা, তার থেকে বাঁদর বা বান্দরি যারা হোক না, যতটা পারেছে বান্দরামি করে, কারণ একদিন ধরে ওকে জোর করে ভদ্রলোক বানিয়ে রাখা হয়েছিল বা ভদ্র মহিলা। তাহলে যদি সমাজে জবরদস্তি তালিবানি শাসন বা পিউরিটান শাসন চলে, একসময় যখন মানুষ ছাড়া পাবে তখন মানুষ আনন্দে উচ্ছ্বাসে আত্মহারা হয়ে যাবে। সেটাই ঘটেছিল রেস্টোরেশন সোসাইটিতে, তার ছাপ সাহিত্যে এসে পড়েছিল। যাই হোক, তার এগেনস্টে একটা মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে যে না, নাটকে প্রচুর প্রফেননেস বা ইমমরালিটি দেখা দিচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের নাটকে। তার এগেনস্টে তার জাস্ট পরের পিরিয়ডে এজ অফ পোপে গিয়ে আমরা অন্য ধরনের নাটক পাবো। কি নাটক? সেন্টিমেন্টাল কমেডি, যেখানে সবচেয়ে বড় প্র্যাকটিশনার যিনি ছিলেন তার নাম তোমরা সবাই জানো, রিচার্ড স্টিল। ও জোসেফ এডিসন আর রিচার্ড স্টিল। রিচার্ড স্টিল সেন্টিমেন্টাল কমেডি লিখছেন। সেন্টিমেন্টাল কমেডি নামটাই বড় বিদ্রুপে। সেন্টিমেন্টালিটি ইজ ইকুয়াল টু মরালিটি। মরালিটি আর কমেডি একসঙ্গে যেতে পারে না। সেখানে সমস্ত প্রেমিকেরা হচ্ছে আদর্শ প্রেমিক, সমস্ত প্রেমিকারা হচ্ছে আদর্শ প্রেমিকা, সবাই হচ্ছে আইডিয়াল ক্যারেক্টার। আইডিয়াল ক্যারেক্টাররা হাসাবে কি করে? এর এগেনস্টে এজ অফ ট্রানজিশনে এসে একখানা এসে লিখছেন অলিভার গোল্ডস্মিথ, যার নাম হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য প্রেজেন্ট স্টেট অফ পোলাইট লার্নিং। কত সালে? 1759-এ। তাহলে এটা তার থিওরি। তিনি
সেন্টিমেন্টাল কমেডিকে অ্যাটাক করছেন। এর 9 বছর পরে ওই থিওরিটা তিনি প্র্যাকটিসে নিয়ে আসছেন। মানে থিওরিটিক্যালি তিনি সেন্টিমেন্টাল কমেডিকে ক্রিটিসাইজ করলেন। তার 9 বছর পরে 1768 এ তিনি প্রথম একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি লিখলেন, যার নাম দ্য গুড নেচার্ড ম্যান। তাহলে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিতে আমরা কি পাবো? রেস্টোরেশন কমেডির যে কমিক স্পিরিট সেটাকে ফিরিয়ে আনা হলো, কিন্তু তার যে ইমোরালিটি সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো। মাল্লোর ক্যারেক্টারটাকে নিয়ে সব থেকে ভালো খেলা হয়েছিল। মাল্লোর মধ্যে দুটো মাল্লো আছে। ভদ্র বাড়ির মেয়েদের সামনে মাল্লো কোটলায়, এই মাল্লোটা হচ্ছে সেন্টিমেন্টাল কমেডির হিরো। আর বারমেড দেখলে মাল্লো ওয়ার স্মার্ট। যখন তার কেটের সাথে দেখা হচ্ছে, সে মাথা নিচু করে নিচ দিকে তাকিয়ে আছে এবং কি সব কথাবার্তা বলছে। আজকের দিনে মানুষজন ভুল পথে চলে গেছে, এই সমস্ত মোরালিটি প্রিচ করে যাচ্ছে। খেয়াল করো, যখন মাল্লোর প্রথম দেখা হচ্ছে কেটের সাথে, পরে যখন সে কেটকে বারমেড ভাবছে, প্রথম দেখাতে হি ট্রাইড টু কিস হার। এই মাল্লো হচ্ছে রেস্টোরেশন কমেডির বা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির হিরো। ক্লিয়ার? তাহলে মাল্লোর ক্যারেক্টারের মধ্য দিয়ে তিনি সেন্টিমেন্টাল কমেডিকে ক্রিটিসাইজ করেছেন। তাহলে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিটা কি? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি সেন্টিমেন্টাল কমেডির এগেইনস্টে আসছে। সেন্টিমেন্টাল কমেডিতে কি করা হচ্ছে? শুধু মোরাল প্রিচ করা হচ্ছে, কমেডি নেই। কমেডি বলে চালিয়ে দিচ্ছে যেখানে হাসিই পাচ্ছে না কারণ, কমেডিই নেই। তার এগেইনস্টে তিনি কি করছেন? রেস্টোরেশন কমেডির কমিক স্পিরিটটাকে রিভাইভ করছেন। কিন্তু তার এগেইনস্টে যে লিসেনসাসনেস বা ইমোরালিটি বা প্রফেন্ডনেসের অভিযোগ ছিল, সেটাকে দূরে সরিয়ে দিচ্ছেন। পুরো টেক্সটটা জুড়ে কোথাও সেরকম কোনো ইমোরালিটি নেই, কিন্তু কি আছে? নির্মল হাসি, মানুষ প্রাণ খুলে হাসতে পারবে। তাহলে এই হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, যার সব থেকে বড় প্র্যাকটিশনার নাম অলিভার গোল্ডস্মিথ, এবং যার সব থেকে বড় টেক্সটের নাম আমাদের সিলেবাস যেটা আছে, সিস্টেমস টু কনকার। সিস্টেমস টু কনকার অ্যান্ড ওভারভিউ। সিস্টেমস টু কনকার সম্পর্কে আমরা আরো জানি। এটা প্রথম কোথায় প্রডিউস হচ্ছে, কোথায় পারফর্ম হচ্ছে? 1773 তে। কোথায়? কভেন্ট গার্ডেন একটা থিয়েটার হাউসের নাম, লন্ডন। আমরা যখন ডেডিকেশনটা পড়বো, সিস্টেমস টু কনকার আমরা ডেডিকেটরি নোটটা যখন পড়বো, সেখানে আমরা দেখতে পাবো যে এটা ডেডিকেট করা হয়েছিল ডক্টর স্যামুয়েল জনসনকে। এটা ডেডিকেট করা হয়েছিল। এই ডেডিকেশনটা পড়ার সময় আরো একখানা নাম পাবো, যখন আমি এটা পড়বো লাইনগুলো, তখন আমি আবার বোঝাবো। আর একটা নাম পাবো, জর্জ কোলমান। এই জর্জ কোলমান কে ছিলেন? জর্জ কোলমান ছিলেন কভেন্ট গার্ডেন যে থিয়েটার হাউস, তার ম্যানেজার। এবার দেখো, নতুন কোন জিনিস যখন ইন্ট্রোডিউস করা হয়, তখন আমাদের একটা সন্দেহ থাকে, এটা আদৌ পাবলিক অ্যাকসেপ্ট করবে তো? এবার ভাবো, উনি থিয়েটার হাউসের ম্যানেজার, তাহলে সেখান থেকে যদি টাকা পয়সা রোজগার না হয়, টিকিট বিক্রি না হয়, যদি নাটকটা না চলে, তাহলে লস। ফলে সিস্টেমস টু কনকার অন্য ধরনের নাটক। এখন চলছিল কি? সেন্টিমেন্টাল কমেডি। আর এটা কি? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ফলে জর্জ কোলমানের প্রচন্ড সন্দেহ ছিল, সিস্টেমস টু কনকার আদৌ চলবে তো? কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন সেই নাটকটাকে তার থিয়েটারে চালাতে। কার জন্য জানো? এই ভদ্রলোকের জন্য, ডক্টর স্যামুয়েল জনসন। কারণ তার সেই সময় এই যে ট্রানজিশন, হি ওয়াজ অলমোস্ট লিটারারি ডিক্টেটর। তিনি সেই সময়ের বেস্ট পোয়েট, বেস্ট প্রোজ রাইটার, আর ডিকশনারি লিখছেন তিনি সেই সময়, লেক্সিকোগ্রাফার, বায়োগ্রাফার। তিনি অলমোস্ট ডিক্টেটর। তার কথা ফেলে দেওয়ার মতন সাহস জর্জ কোলমানের ছিল না।
এই ডক্টর জনসন সিজ টু কনকার সম্পর্কে কি বলেছিল জানো? বহু বছর হয়ে গেল এমন একটা নাটক আমি দেখিনি যেখানে এতটা প্রাণ খুলে আমরা হাসতে পেরেছি। তিনি নাটকটাকে মারাত্মকভাবে সাপোর্ট করে গেছেন। এমনকি কিছু প্ল্যানিং করা হয়েছিল নাটকটাকে সাকসেসফুল করার জন্য। আমরা প্রত্যেকে জানি হাসি বড় ছোঁয়াচে রোগ। একদিন যখন হাসতে শুরু করে, পাশের জন আগে না বুঝে কিছুক্ষণ হাসে, তারপর হাসতে জিজ্ঞেস করে কেন হাসছিস রে? ডক্টর জনসনের কি বললাম, ডক্টর জনসনকে ঘিরে একটা লিটারি সার্কেল তৈরি করা হয়েছিল। ডক্টর জনসনের চাপে পড়ে জর্জ কোলমান সন্দেহ থাকলেও নাটকটাকে কভেন্ট গার্ডেনে জায়গা দিতে বাধ্য হলেন। নাটকের ফার্স্টে 500। প্ল্যানিংটা কি ছিল? ডক্টর জনসন ফার্স্ট রোতে বসে আছেন মাঝে, পুরো থিয়েটার হলে ছড়িয়ে ছিটিয়ে ডক্টর জনসনের ফলোয়ার্সরা বসে আছে। কি ঠিক করা হয়েছে? যাই বলবে স্টেজে সবাই হাসতে শুরু করবে। একটা ক্যারেক্টার কিছু বলছে আর হা 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 করে হাসতে শুরু করেছে। হাসি ছোঁয়া চলুন, বাকি যারা ছিল অডিয়েন্স তারাও হাসছে। এবার একটা ক্যারেক্টার ছিল ড্রামন্ড নামের, তার হাসিটা ছিল রাবণের মতো। আমরা রাবণের হাসি বলতে কি বুঝি? অট্ট হাসি বা মহিষাসুরের মতো অশুদ্ধর হাসি। ড্রামন্ড এত জোর হাসতে শুরু করেছিল ড্রামন্ড যে আশপাশের লোকজন কিছু শুনতে পাচ্ছিল না, সেটা মারপিট হওয়ার উপক্রম। আবার ডক্টর জনসন গিয়ে সবাইকে চুপ করে, ড্রামন্ডকে বলে ভাই হাসতে বলেছি, লোককে ডিস্টার্ব করতে বলিনি। এবং ফার্স্ট ডে থেকেই জর্জ কোলমানও বুঝে যায় ইট ইজ গোয়িং টু বি আ সাকসেস, এন্ড ইট ওয়াজ আ হিউজ সাকসেস। মিস্টার হার্ডকাসল আর চার্লস মার্লো হচ্ছে ফ্রেন্ডস, দোস্ত। মিস্টার হার্ডকাসল গ্রামে থাকে আর স্যার চার্লস মার্লো থাকে লন্ডন শহরে। দুই বুড়ো মিলে ঠিক করেছে দোস্তি কো रिश्तेदारी में बदल देते हैं। Various titles of the text. গোল্ডস্মিথ প্রথমে টেক্সটের টাইটেলটা দিয়েছিলেন দ্য মিস্টেকস অফ আ নাইট, যেটা এখন সাবটাইটেল। গোল্ডস্মিথ ইনিশিয়ালি এটাকেই টাইটেল রেখেছিলেন। হ্যাঁ, আমি এই প্রশ্নটার জন্য অপেক্ষা করছিলাম। দেখো সিরিয়াসলি হচ্ছে যে বই তোমরা কিনতেই পারো, অবশ্যই বই কিনে সেখান থেকে তুমি কিছু পাবেই। আমি কোনোদিন আলতু ফালতু ক্লেম করি না যে আমি সব জানি। তোমাদের থেকে আমি কিছু বছর আগের থেকে পড়াশোনা শুরু করেছি, এজন্য হয়তো একটু বেশি জানি, হয়তো সেটাও আমি জানি না। হয়তো কিছু কিছু বিষয়ে তোমরাও আমার থেকে বেশি জানতে পারো। আমি সবাইকে সে রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি যতটুকু জানি আমি তোমার সাথে শেয়ার করব। আমি আমার তরফ থেকে আটমোস্ট আমার অ্যাটেম্প থাকবে আমার সব থেকে ভালো ক্লাস নেওয়ার, বা আমার সব থেকে ভালো ম্যাটেরিয়াল দেওয়ার, আমার সব থেকে ভালো মক টেস্টের পেপার রেডি করা। আমার অন্য কারোর সাথে কোনো কম্পিটিশন নেই। আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি এইটুকুটা বলতে পারি যে বই কিনলে অবশ্যই বই থেকে তুমি তো কিছু পাবে, এমন তো নয় যে কোনো বই, যে কোনো বই হোক না কেন একদমই কিছুই পাওয়া যাবে না, এরকম আলতু ফালতু ক্লেম আমি কেন করবো? কিছু পাবেই। কিন্তু আমি এইটুকুটা বলতে পারি যে তোমরা যে পারপাসের জন্য এখানে জড়ো হয়েছো, তোমাদের সবার আগে যেটা করতে হবে টেক্সট বাবু খুঁটিয়ে পড়তে হবে। প্রথম যেটা করতে হবে, কোন রেফারেন্স বই শুধু তোমাকে উত্তর দিতে পারবে না, তোমাকে টেক্সট প্রচন্ড খুঁটিয়ে পড়তে হবে। আর আমি এইটুকুটা বলতে পারি, আমি যা ম্যাটেরিয়ালস দেবো সেই ম্যাটেরিয়ালস টেক্সট খুঁটিয়ে পড়ে সেই ম্যাটেরিয়ালস গুলো যদি তুমি ঠিকঠাক করে পড়ো, তোমার আইডিয়া 100% ক্লিয়ার হয়ে যাবে। এরপর তুমি নিজে বুঝে নাও যে তুমি কিনবে কি না কিনবে। কারণ আমি তো কারো ফরএভার এগেইনস্টে কিছু বলতে যাবো না, অমুকের বই ভালো না খারাপ না কিছু। হতে পারে অনেক ভালো বইও থাকতে পারে, চাইলে কিনতে পারো। আমি আমার জায়গা থেকে ক্লেম করছি যে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সকলের মাথায় যাতে টেক্সটগুলো ঢোকে, এবং ম্যাটেরিয়াল থেকে মক টেস্ট সব জায়গাটাতে আমি প্রচন্ড যত্নের সাথে কাজ করব। আমার বেস্টটা আমি দিয়ে দেবো। তারপরে যদি তোমার মনে হয় যে না আমার দরকার আছে, নিতে পারো, সেটা ব্যাপার নয়। লাস্ট একটা কথা বলি, পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে কোনো কম্পিটিটিভ এক্সামে পাস করে দিতে পারবে, আমিও না। আমি প্রচুর ক্লাস নেব, আমি সব জায়গাটাতে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু যতক্ষণ না তুমি নিজে পড়াশোনা করো, যতক্ষণ না তুমি নিজে চেষ্টা করো নিজেকে সেই জায়গায় নিয়ে যাবার, আমার ক্ষমতা নেই, কারোই ক্ষমতা নেই। যেহেতু অনেকটা রাস্তা,
আমি চেষ্টা করতে পারি তোমাকে সে রাস্তাটা হাঁটতে বা ছুটতে সাহায্য করতে। কিন্তু আমি এমন কেউ নই, আমার এমন কিছু ক্ষমতা নেই, কারোই নেই। যদি কেউ দাবি করেন সেটা তার ব্যক্তিগত বিষয়, ভুলভাল দাবি করে কোনো লাভ নেই। আমার এমন কোনো ক্ষমতা নেই যে আমি তোমাকে পাইয়ে দিতে পারি। আমি তোমাকে পাওয়ার পথটা দেখাতে পারি, কিন্তু তুমি যদি নিজে পড়াশোনা না করেছো তাহলে আমার কিচ্ছু করার থাকবে না। আমি আমাকে নিংড়ে দেবো 3 মাস, এইটুকু আমার গ্যারান্টি। বাকি তোমরা প্লিজ ডিমোটিভেটেড হবে না, তোমরা রীতিমতন পড়াশোনা করো। যা সমস্যা হবে, যতবার সমস্যা হবে, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে সবসময় পাবে। কারণ আমি শেষমেশ একটাই জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসকে আমি দেখতে চাই যে তারা ক্র্যাক করেছে। সেইটা আসল আনন্দের মুহূর্ত হবে।